সুপ্রিয় শিক্ষার্থীরা, রসায়ন দরবারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব গতির খেলা অধ্যায়ের সমাধানগুলো। চলো দেখে নেওয়া যাক। খেলতে কার না ভালো লাগে? স্কুলে খেলার প্রতিযোগিতায় হয়তো অনেকেই খেলেছ, কিন্তু একেবারে নিজেরা একটা খেলার আয়োজন করলে কেমন হয় বলো তো? খেলার দিনক্ষণ ঠিক করা থেকে শুরু করে আয়োজনের পুরো কাজটা নিজেরা ভাগাভাগি করে যদি করা যায় তাহলে তো আরো ভালো। পরিচিত কয়েকটা খেলা কি এই আয়োজনে নতুন চোখে দেখা যাক। চলো চলো দেখি পরবর্তী অংশে আমাদের জন্য কি রয়েছে। এখানে দেওয়া হয়েছে প্রথম এবং দ্বিতীয় সেশন। এই শিখন অভিজ্ঞতায় তোমরা ক্লাসের সকলে মিলে একটি খেলার আয়োজন করবে। খেলার জন্য ছুটির দিন হলেই ভালো, কি বলো? তবে সেটা যদি সম্ভব নাও হয়, পরপর কয়েকদিনের বিজ্ঞান পিরিয়ডেও এই কাজগুলো করে নিতে পারো। শিক্ষকের সহায়তায় তোমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে অথবা খোলা জায়গাতে একটুখানি সমতল জায়গা খুঁজে নিতে পারো কিনা দেখো। প্রথমেই দল ভাগ করার পালা। শিক্ষকের সহযোগিতায় দলে ভাগ হয়ে যাও। প্রতি দলের এক এক সদস্য এক একটি খেলায় অংশ নিতে পারবে। 4টি খেলার জন্য অন্তত 4 জন সদস্য করে একটি দল হবে। দলের সবাই মিলে নিজেরা আলোচনা করে ঠিক করে নিতে পারো কে কোন খেলায় অংশ নেবে। সবার নিশ্চয়ই একই ধরনের খেলা খেলতে ভালো লাগে না। কোনো দলের একাধিক সদস্য একই খেলায় যোগ দিতে পারবে না। এখানে মনে রাখতে হবে দলের সব সদস্যের স্কোর মিলেই চূড়ান্ত ফল নির্ধারিত হবে। তোমার দল থেকে কে কোন খেলায় অংশ নিবে তা নিচের ছকে নোট নিয়ে রাখো, যাতে পরে ভুলে না যাও। চলো এই ছকটির সমাধান আমরা দেখে আসি। দল নিউটন। সদস্যের নাম, খেলার নাম, খেলার মধ্যে রয়েছে দৌড় প্রতিযোগিতা, দড়ি লাফ, ভার নিক্ষেপ এবং ক্যারাম। এখানে দেওয়া আছে যে প্রাপ্ত দৌড়ে অংশগ্রহণ করবে, সুপ্ত ভার নিক্ষেপে অংশগ্রহণ করবে, কেয়া ক্যারামে অংশগ্রহণ করবে এবং অন্তু দড়ি লাফে অংশগ্রহণ করবে। দল ভাগ করা শেষে খেলার আয়োজনের পালা। খেলাগুলোর ধারাবাহিকতা কিভাবে হবে, খেলার নিয়ম কি কি কাজ করতে হবে ইত্যাদি নিয়ে শিক্ষক সহ সবাই মিলে আলোচনা করে ঠিক করে নাও। এছাড়াও খেলাগুলোর আয়োজন করতে যা যা দরকার সেসবও জোগাড় করে ফেলতে হবে। প্রত্যেকটা দল কোনো না কোনো খেলা আয়োজনের দায়িত্বে থাকবে। লটারি করে এই দায়িত্ব বন্টন করা হবে। কোন কোন দল কোন খেলার দায়িত্ব নিচ্ছে তা নিচের চোখে লিখে নাও। চলো এর সমাধান আমরা দেখে আসি। এক পাশে রয়েছে খেলার নাম, অন্য পাশে রয়েছে আয়োজনের দায়িত্ব কোন কোন দল থাকবে। দৌড় প্রতিযোগিতার বা খেলার দায়িত্বে থাকবে আলফা দল, দড়ি লাফে থাকবে নিউটন দল, ভার নিক্ষেপে থাকবে আলট্রা দল, ক্যারামে থাকবে গামা দল। এখানে চলো আরেকটি ছক দেওয়া হয়েছে যেখানে প্রতিযোগিতার নাম, দূরত্ব এবং সে কত সময় দূরত্ব অতিক্রম করে এবং তার অবস্থান কত, এই ছকের সমাধানটি আমরা দেখে আসি। তুষার দূরত্ব অতিক্রম করে 100 মিটার, সময় লেগেছে তার 17 সেকেন্ড এবং সে প্রথম স্থান অধিকার করেছে। এরকমই ভাবে প্রিয়াস করেছে দ্বিতীয়, জাবের হয়েছে তৃতীয়, রনি হয়েছে চতুর্থ, শিফাত হয়েছে পঞ্চম, হাকিম হয়েছে ষষ্ঠ এবং তানভীর হয়েছে সপ্তম।
এবারে দড়ি লাফের পালা। এই খেলায় অংশগ্রহণকারী গোল হয়ে দাঁড়াবে। শিক্ষক বাঁশিতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে খেলা শুরু করবে। দড়িটাকে মাথার উপর দিয়ে ঘুরিয়ে পায়ের পাতার নিচ দিয়ে এনে বারবার যে সবচেয়ে বেশি সময় ঘোরাতে পারবে সেই বিজয়ী। তোমরা যারা খেলাটি দেখেছিলে তারা লক্ষ্য করো তো, দড়িটা কি বৃত্তাকারে বারবার একদিক থেকে ঘুরে বিপরীত দিকে আসছে যাচ্ছে। প্রতিটি দল থেকে সে দলের সদস্য কতটি পাক দিয়েছে, অর্থাৎ পেছন থেকে ঘুরিয়ে সামনে এনে আবার পেছনে নিতে পেরেছে তা গুণে রাখবে। আর প্যাচ লাগার আগ পর্যন্ত কতটি পাক দিলে, কত সময় ধরে খেললো তার হিসেব রাখবে। তোমার দলের প্রতিযোগী দড়ি লাফে পায়ের সঙ্গে দড়ির প্যাচ না লাগিয়ে কতক্ষণ খেলতে পেরেছে তা নিচের ছক 4-এ লিখে ফেলো। চলো এই ছকটির সমাধান আমরা দেখে আসি। খেলার নাম হচ্ছে দড়ি লাফ। প্রতিযোগীর নাম কেয়া। মোট কতবার ঘুরিয়েছে বা পাক সংখ্যা হচ্ছে 45। কতক্ষণ খেলেছে 35 সেকেন্ড। প্রতি সেকেন্ডে কত পাক দিয়েছে 0.78 বা 0.78। অবস্থান ক্রম প্রথম। এরকম ভাবে হাফসা হয়েছে দ্বিতীয়, আয়েশা হয়েছে তৃতীয়, ফারজানা হয়েছে চতুর্থ এবং অঙ্কিতা হয়েছে পঞ্চম। এখানে আরেকটি খেলা এসেছে ভার নিক্ষেপ। যারা ভারটা নিক্ষেপ করছো তারা লক্ষ্য করো, বল সহ ব্যাগটা দড়ির সঙ্গে লাগানো অবস্থায় তোমার কি অনুভূতি হচ্ছে। তুমি দড়িটাকে টেনে ধরে আছো, বলটা কি সামনের দিকে ছুটে যেতে চাইছে। তোমার দলের প্রতিযোগীর ছেঁড়া বলটা কত দূর গিয়ে থামলো তা নিচের ছক 5-এ লিখে রাখো। ছক 5টি চলো আমরা সমাধান করে আসি। খেলার নাম ভার নিক্ষেপ। এক পাশে রয়েছে প্রতিযোগীর নাম এবং দূরত্ব এবং অবস্থান। তানভীর দূরত্ব অতিক্রম করেছে 13 এবং অবস্থান হচ্ছে প্রথম। এমনই ভাবে হাসানের হচ্ছে দ্বিতীয়, জাহিদ হয়েছে তৃতীয়, ফারুক হয়েছে চতুর্থ এবং হারুন হয়েছে পঞ্চম। ভার নিক্ষেপের সময় তোমার দলের প্রতিযোগীর ছুড়ে দেওয়া ভার কিভাবে উপরে উঠেছিল আবার কিভাবে নিচে নেমে এসেছিল তার ছবি নিচের ফাঁকা জায়গায় এঁকে রাখো। চলো একটি ছবি আমরা দেখে আসি। এখানে তোমরা একটি ছবি দেখেছো। এই ছবির মাধ্যমে তোমরা এই ছবিটি অনুসরণ করে এরকম একটি ছবি আঁকতে পারো। তোমার আঁকা ছবিতে বলটি সোজা সামনের দিকে না গিয়ে বারবার নিচের দিকে বাঁকা হয়ে পড়লো কেন, তোমার ধারণা নিচে টুকে রাখো। চলো দেখে আসি। উত্তর, কোনো বস্তুর ওপর অভিকর্ষজ বল সবসময় নিচের দিকে ক্রিয়া করে। উপরে বলটি ছোড়ার পর যতই সামনের দিকে যায় ততই অভিকর্ষজ বলের কারণে প্রতি মুহূর্তে নিচে নেমে যায় এবং সবশেষে মাটিতে পতিত হয়। তোমার আঁকা ছবিটি নিচের দিকে কেন যায়নি তার সমাধান আমরা নিশ্চয়ই দেখে এসেছি। এবার চলো পরবর্তীতে কি বলা হয়েছে তা আমরা দেখি। পরবর্তীতে ক্যারাম খেলার নিয়ম কানুন নিয়ে বলা হয়েছে। এবার চলো আরেকটি আমরা ছকের সমাধান দেখি। তোমার দলের প্রতিযোগীর খেলার স্কোর ছক 6-এ লিখো, যেখানে এক পাশে রয়েছে সদস্য, সাদা গুটি, কালো গুটি, লাল গুটি, মোট পয়েন্ট এবং অবস্থান। চলো ছকটির সমাধান আমরা দেখে আসি।
সদস্য হানিফ। তার সাদা গুটি 10টি হচ্ছে 2, কালো গুটি 5টি, 2টা গিয়েছে। লাল গুটি 0, মোট পয়েন্ট 30, অবস্থান তৃতীয়। এটা কিভাবে হলো বলো তো? এখানে সাদা গুটি রয়েছে 10টি, 10টির মধ্যে সে 2টি নিতে পেরেছে, কালো গুটি রয়েছে 5টি, সেখান থেকে নিয়েছে 2টি। তাহলে তার 10 পয়েন্ট করে 10 দুগুণে 20, 5 দুগুণে 10, 20 যোগ 10 30, তার অবস্থান তৃতীয়। এরকম ভাবে রিয়াজ সাদা গুটি 2, কালো গুটি 3, লাল গুটি 1, মোট পয়েন্ট 55 এবং তার অবস্থান প্রথম। বিজয়ের সাদা গুটি 2, কালো গুটি 3, লাল গুটি 0, মোট পয়েন্ট হচ্ছে 35 এবং অবস্থান দ্বিতীয়। জিসানের সাদা গুটি 1, কালো গুটি 1, লাল গুটি 0, মোট পয়েন্ট 15 এবং অবস্থান চতুর্থ। এরপর আমাদেরকে আরেকটি কাজ দেওয়া হয়েছে। ক্যারামের গুটির সঙ্গে স্ট্রাইকের ধাক্কা লাগার পর স্ট্রাইকের গতিপথ কি পরিবর্তিত হচ্ছে? নিচে ছবি এঁকে দেখাও তো, আর ভেবে বলো কেন গুটিগুলোর গতির দিক পরিবর্তন হচ্ছে। চলো আমরা এর সমাধান দেখে আসি। এই হচ্ছে চিত্র। এই চিত্রের মাধ্যমে তোমরা এর সমাধান পাবে। এরকম করে একটি চিত্র এঁকে দিতে পারো। এরপর কি বলা হয়েছে চলো দেখি। আচ্ছা, ক্যারাম বোর্ডে যে বরিক পাউডার দেওয়া হয়েছিল মনে আছে? বরিক পাউডার কেন দেওয়া হয় বলো তো? না দিলেই বা কি হয়? তোমার উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো। চলো এর উত্তরটি আমরা দেখে আসি। উত্তর: বরিক পাউডার দিয়ে গুটির সাথে বোর্ডের ঘর্ষণ বলকে কমানো হয়। এতে করে গুটি খুব সহজেই বোর্ডের মধ্যে চলাচল করতে পারে। পাউডার না দিলে বোর্ডের মেঝে খসখসে থাকবে, যার ফলে গুটিগুলো বোর্ডের মধ্যে চলাচল ঘর্ষণের বলে বাধা খুব বেশি অনুভব করবে এবং এদের গতি কমে যাবে। তাই গুটির ওপর ঘর্ষণ বলের প্রভাব কমানোর জন্য বরিক পাউডার ব্যবহার করা হয়। খেলাধুলা তো অনেক হলো, কোন খেলায় কে জিতলো তা হিসেব করে কোন দল বিজয়ী সেসব পরে ঠিক করা যাবে। তার আগে এই খেলাগুলোকে আরেকটু খুঁটিয়ে দেখলে কেমন হয়। বাড়ির কাজ। আজ তোমরা যেসব খেলায় অংশ নিলে সেখানে তো নানা ধরনের গতির ব্যাপার ছিল। অনুসন্ধানী পাঠ্য বই থেকে বিভিন্ন ধরনের গতির অংশটা ভালো করে পড়ে নিচের ছক 7-এ তোমাদের খেলার সঙ্গে এসব গতির কোনো মিল পাও কিনা তা ভেবে দেখো তো। কোনো মিল চোখে পড়লে নির্দিষ্ট কলামে টিক চিহ্ন দিয়ে রাখতে পারো। চলো ছক 7-এর সমাধান আমরা দেখে আসি। ছক 7, খেলার নাম হচ্ছে দৌড়। দৌড়ে সরল গতি ব্যবহৃত হয়েছে। দড়ি লাফে আমরা ঘূর্ণন গতি এবং পর্যায়বৃত্ত গতি দেখতে পাই এবং ভার নিক্ষেপে বক্র গতি দেখতে পাই। ক্যারামেও সরল গতি দেখতে পাই। চতুর্থ ও পঞ্চম সেশন। বাসায় বসে তো বিজ্ঞান বই থেকে বিভিন্ন ধরনের গতি সম্পর্কে কিছুটা জেনে এসেছো। এবার বন্ধুদের সঙ্গে বসে আলোচনা করে দেখো তারা কি ভাবছে। তোমাদের খেলাগুলোর সঙ্গে কোনো মিল খুঁজে পেয়েছে কিনা, তোমাদের ধারণায় কি কোনো পার্থক্য দেখেছো? চলো কিছু প্রশ্নের উত্তর আমরা দেখি। গতি কাকে বলে? গতি হলো সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তনের হার। সরল গতি কাকে বলে? কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে
তাহলে তার গতিকে সরল গতি বলে। রাস্তায় গাড়ি চলা, হেঁটে যাওয়া কোনো লোক ইত্যাদি। বক্রগতি কাকে বলে? সরলরৈখিক গতিতে চলা কোনো বস্তুর ওপর কোনো সময়ে বল প্রয়োগ করে যদি তার গতিপথ পরিবর্তন করে দেওয়া হয় তাহলে ওই নতুন গতিকে বক্রগতি বলা হয়। যেমন ভার নিক্ষেপ, ঢিল ছুঁড়ে মারা, ক্রিকেট বলের ওপর থেকে নিচে পড়ার গতি ইত্যাদি। ঘূর্ণন গতি কাকে বলে? কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে সেই বিন্দু বা অক্ষের চারদিকে বৃত্তাকার পথে গতিশীল থাকে তবে সেই গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, সাইকেলের চাকার গতি ইত্যাদি। এবার চলো দেখি পর্যায়বৃত্ত গতি কাকে বলে। কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি তার গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। যেমন বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, সাইকেলের চাকার গতি ইত্যাদি। এবার নিচের এই বিভিন্ন ধরনের গতি আর কোন কোন ক্ষেত্রে দেখা যায় তা তোমার পাশের বন্ধুর সাথে আলোচনা করে ছক ৮-এ লিখে ফেলো। চলো ছক ৮-এর সমাধান আমরা দেখে আসি। বিভিন্ন প্রকার গতি এবং এর উদাহরণ। সরল গতি, রাস্তায় গাড়ি চলা, হেঁটে যাওয়া কোনো লোক ইত্যাদি। বক্রগতি, ভার নিক্ষেপ, ঢিল ছুঁড়ে মারা, ক্রিকেট বল উপর থেকে নিচে পড়ার গতি। ঘূর্ণন গতি, বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, সাইকেলের চাকার গতি। পর্যায়বৃত্ত গতি, বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, সাইকেলের চাকার গতি। দেখো এখানে কি বলেছে এরা। এই গতি যদি কমতে বা বাড়তে থাকে একে বিজ্ঞানের ভাষায় কি বলে জানো তো? তা জানলে বই থেকে চোখ বুলিয়ে নাও। এবার অন্য বিষয়ে আসা যাক। দৌড়ে অংশ নেবার পরে তুমি বা তোমার বন্ধুর অভিজ্ঞতাটা আরেকবার কল্পনা করে দেখো তো। দৌড় শেষ হবার সঙ্গে সঙ্গে কি থেমে যেতে পেরেছিলে, নাকি আরো কয়েক কদম এগিয়ে থামতে হয়েছিল? তোমরা ইতোমধ্যেই জানো বল প্রয়োগ না করলে কোনো বস্তুর গতি পাল্টায় না বা গতিপথ বেঁকেও যায় না, যে কারণে কোনো কিছুকে ধাক্কা দিলে বা থেমে যাবার আগ পর্যন্ত সোজা পথেই যেতে থাকে। আবার উপরের দিকে ছুঁড়ে দেওয়া বস্তু ঠিকই বাঁকা পথে ঘুরে নিচে এসে পড়ে। এর পেছনেও এক ধরনের বলই দায়ী, তা হলো পৃথিবীর নিজের দিকে আকর্ষণ বল, যাকে আমরা বলি মাধ্যাকর্ষণ বল। থেমে থাকা বস্তু বা গতিশীল বস্তু সবাই যেভাবে রয়েছে সেভাবেই থাকতে চায়। কিন্তু সত্যিই কি তাই? তোমাদের নিজেদের অভিজ্ঞতা কি বলে? আবার ক্যারাম খেলার অভিজ্ঞতা ভেবে দেখো তো। ক্যারাম খেলার সময় আস্তে আস্তে টোকা দিয়ে গুটি একটু এগিয়ে থমকে যায় না? এটা কেন ঘটে? আবার বরিক পাউডার দিলে কি গুটির গতির কোনো পরিবর্তন হয়? নিজেরা আলোচনা করে দেখো কে কি ভাবে। আবার তোমাদের অনুসন্ধানী পাঠ্য বই থেকে বলের ধারণা এবং বিভিন্ন ধরনের বলের অংশটুকু পড়ে নাও। তোমাদের ধারণার সঙ্গে কোনো মিল পাচ্ছ? বন্ধুরা আলাপ করে দেখো। চলো কিছু দেখে আসি। খেলার নাম দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগীর নাম, দূরত্ব, সময়, অবস্থান। এখানে আমরা কিছু জিনিস অ্যানালাইসিস করেছি। যেমন তুষার হচ্ছে 100 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তার সময় লেগেছে 17 সেকেন্ড, তার অবস্থান ক্রম হচ্ছে প্রথম। চলো আমরা তুষারের বেগ বের করি।
বেগ বের করার একটি সূত্র রয়েছে, দূরত্ব বাই সময়। দূরত্ব হবে মিটারে এবং সময় হবে সেকেন্ডে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তুষার 100 মিটার দূরত্ব অতিক্রম করেছে এবং তার সময় লেগেছে 17 সেকেন্ড। তাহলে তার বেগ হবে 5.89 মিটার পার সেকেন্ড। পিয়াসের ক্ষেত্রে একইভাবে বের করা হয়েছে 100/19, 5.26 মিটার পার সেকেন্ড। জাবেরের দূরত্ব ছিল 100 এবং সময় লেগেছে 20 সেকেন্ড। তার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তেমনিভাবে রনির বেগও আমরা বের করেছি, যা হচ্ছে 4.88 মিটার পার সেকেন্ড। চলো পরবর্তীতে কি রয়েছে তা আমরা দেখে আসি। এবার আরেকটা বিষয় আলোচনা করা যাক। ক্যারাম খেলার সময় খেয়াল করেছো যে একটা গুটি যত জোরে গিয়ে অন্য গুটিকে ধাক্কা দেয় সেটি তত বেশি গতিতে ছিটকে অন্যদিকে যায়। এর কারণ কি? তার মানে গুটির গতির ফলে এক ধরনের শক্তির সৃষ্টি হচ্ছে। গতি যত বেশি হচ্ছে তার মধ্যে তত বেশি শক্তি সৃষ্টি হচ্ছে। একইভাবে থেমে থাকা বস্তুর মধ্যেও কি শক্তি জমা থাকতে পারে? তোমাদের অনুসন্ধানী পাঠবই থেকে শক্তির অংশটুকু পড়ে নিয়ে দলের সবাই মিলে আলাপ করে দেখো। এবার চিন্তা করো, একটা প্রশ্নের উত্তর দাও। ধরো একটা বল উপর থেকে পড়ছে। বলটা বেশি উপর থেকে পড়লে কি বেশি জোরে পড়বে, নাকি যে উচ্চতা থেকেই পড়ুক একই সময়ে জোরে নিচে এসে পড়বে? সবাই আলোচনা করে উত্তর দাও। তোমার উত্তরের পক্ষে যুক্তিগুলোকেও লিখতে ভুলো না যেন। চলো আমরা এর উত্তরটি দেখে আসি। একটি বলকে উপর থেকে নিচে ফেলার সময় গতি নির্ভর করবে তার উচ্চতার উপর। যত উপর থেকে বলটিকে ফেলবে তত জোরে সে মাটিতে পড়বে, কারণ বলটি যখন উপরে থাকে তার মধ্যে স্থিতিশক্তি জমা থাকে। নিচে পড়ার সময় তার স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। বলটি যত উপরে থাকবে তাতে তত বেশি স্থিতিশক্তি সঞ্চিত থাকবে, তাই নিচে পড়ার সময় গতিশক্তিও বেশি হবে। আর যত বেশি গতিশক্তি তত বেশি তার গতি, তাই বলটি যত উপর হতে ফেলা হবে তত জোরে পড়বে। এইখানেই আজকে আমাদের অধ্যায়ের সমাপ্তি। ধন্যবাদ সবাইকে।